আমাদের যে প্লাজমা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলবো যে নিউট্রাল। সো প্লাজমাতে দেখা যাচ্ছে অনেকগুলা ক্যাটায়ন আছে, অনেকগুলা অ্যানায়ন আছে। তার মানে যদি প্লাজমাকে ওভারঅল নিউট্রাল হতে হয় তাহলে জাস্ট বেসিক সেন্স এটাই যে ক্যাটায়ন সংখ্যা এবং অ্যানায়ন সংখ্যা আসলে সিমিলার বা একই হওয়া উচিত। দুইটার যদি আমি বিয়োগ করি আসলে রেজাল্ট আসলে জিরো আসবে। তো কথা হচ্ছে আমাদের ব্লাডে ক্যাটায়ন এবং অ্যানায়ন আসলে কারা কারা আছে। দেখা যাচ্ছে আমাদের মেজর ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম, মেজর ক্যাটায়ন হচ্ছে পটাশিয়াম, কিছু ক্যালসিয়াম আছে, কিছু ম্যাগনেসিয়াম আছে, বা এর বাইরে আরও দু একটা এলিমেন্ট থাকতে পারে, ক্যাটায়ন থাকতে পারে, যেটা খুবই নেগলিজিবল। ঠিক একইভাবে আমাদের যেই মেজর অ্যানায়নগুলো আছে আমরা কী কী পাই, একটা আছে আমাদের ক্লোরাইড আয়ন, আমরা জানি যে আমাদের ক্লোরাইড আছে, তারপরে আমাদের বাইকার্বনেট আছে। এইগুলো আমরা নর্মালি আসলে মেজার করে থাকি, বাট এর বাইরেও কিন্তু আসলে আরও অনেকগুলা আমাদের অ্যানায়ন আছে যেগুলোকে আমরা নর্মালি সহজে রুটিন বেসিসে আসলে ডিটেক্ট করি না বা সেটাকে আসলে অ্যাসেস করি না। দেখা যাচ্ছে যে এরকম কারা আছে, যেমন আমাদের কিছু নেগেটিভলি চার্জড অ্যালবুমিন আছে। তাহলে নেগেটিভলি চার্জড যে অ্যালবুমিন, ওভারঅল কিন্তু সেটা অ্যানায়ন হিসেবেই কিন্তু আমি ট্রিট করবো, রাইট? সো একটা হচ্ছে অ্যালবুমিন, নেগেটিভলি চার্জড অ্যালবুমিন। এর পাশাপাশি আমরা জানি যে আমাদের কিছু ফসফেট আছে, তাই না? আমাদের কিছু ফসফেট আছে বা আমাদের কিছু সালফেট আছে বা এরকম আসলে আরও বেশ কিছু এলিমেন্ট আছে যেগুলো আমরা আসলে খুবই অল্প পরিমাণে আসলে দেখি। সালফেট, ফসফেট বা কিছু অর্গ্যানিক অ্যাসিডও থাকতে পারে, যেগুলোকে নর্মালি আমরা আসলে মেজার করতেছি না। আমরা নর্মালি রুটিনলি কাদেরকে মেজার করি? ক্লোরাইড এবং বাইকার্বনেট, পটাশিয়াম এবং সোডিয়াম। বাকিদেরকে কিন্তু আমরা রুটিন বেসিসে আসলে আমরা মেজার আসলে করে থাকি না। কিন্তু আমরা যদিও রুটিন বেসিসে মেজার করি না, বাট কিছু পার্টিকুলার কন্ডিশন আছে যেখানে আসলে আমরা দেখতে চাই বা আমরা একটা আইডিয়া পেতে চাই কিছু পার্টিকুলার কন্ডিশনে যে এই যে কিছু অ্যানায়ন আছে যেটাকে আমরা নর্মালি আসলে মেজার করতেছি না, এদের পরিমাণ কি আসলে বেড়ে গেল কি না। সো ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমাদের একটা মানে কনসার্ন হচ্ছে এই, আমাদের যেই আনমেজার্ড যেই অ্যানায়নগুলো আছে এইগুলার সংখ্যা বেড়ে গেল কি না, এটা আমাদের একটা মেজর একটা কনসার্ন। যদি এই আনমেজার্ড অ্যানায়ন সংখ্যা বেড়ে গেল বা কমে গেল সেটা অ্যাসেস করে আমরা কিছু পার্টিকুলার ক্লিনিক্যাল কনটেক্সটে ক্লিনিক্যাল রিজনিং করতে আমাদের সুবিধা হয়। সো এটা আমাদের দরকার। তাহলে নর্মালি আমরা আসলে কীভাবে অ্যানায়ন গ্যাপটাকে ফর্মুলেট করি? নর্মালি অ্যানায়ন গ্যাপকে বের করার যে ফর্মুলা সেটা কি? অ্যানায়ন গ্যাপ, এটাকে আমরা যেটা করি সেটা হচ্ছে সোডিয়াম এবং আমরা পটাশিয়ামের যোগফল, এটার সাথে বিয়োগ করব বাইকার্বনেট এবং ক্লোরাইডের যোগফল। এই দুইটার যোগফল আমরা যেটা করব এখান থেকে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের নর্মাল অ্যানায়ন গ্যাপ। এখন নর্মালি একটা পার্সনের যে অ্যানায়ন গ্যাপ আমাদের এক্সপেকটেশন থাকে এটা কত থাকবে? এটা নর্মাল অ্যানায়ন গ্যাপ হচ্ছে 8 থেকে 14 মিলিমোল পার লিটার, এর মধ্যে থাকবে। কিন্তু কোনো কারণে যদি এমন হয় যে অ্যানায়ন গ্যাপ বেশি, লাইক মোর দ্যান 14, তখন আমরা বুঝবো যে সামথিং ইজ রং। অথবা যদি অ্যানায়ন গ্যাপ 8-এর নিচে নেমে আসে তখন আমাদের মনে হচ্ছে ওকে সামথিং ইজ রং, ইট ইজ নট কারেক্ট। তাহলে যখনই অ্যানায়ন গ্যাপ চেঞ্জ হয়ে যাচ্ছে এটার একটা পার্টিকুলার আমাদের ইন্টারপ্রিটেশন আছে। সো বেসিক্যালি এটাকে আমরা কীভাবে আসলে ইন্টারপ্রিট করতে পারি বা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আমাদের নর্মাল সেন্সটা আসলে কী কাজ করে? যদি কোনো পার্সনের ক্ষেত্রে অ্যানায়ন গ্যাপ বেড়ে গেছে, যদি কোনো পার্সনের ক্ষেত্রে আমি দেখি অ্যানায়ন গ্যাপটা রেইজড, ইট উইল ইন্ডিকেট আমাদের প্লাজমাতে আনমেজার্ড অ্যানায়নের পরিমাণ বেড়ে গেছে। তাহলে আনমেজার্ড যে অ্যানায়ন সেইটার পরিমাণ সামহাও বেড়ে যাচ্ছে। যেমন একটা হতে পারে সাপোজ ল্যাকটেট, যেমন হতে পারে কিটোন। আমাদের মানে ডে টু ডে লাইফে, রিয়েল লাইফে এই ঘটনাগুলো ঘটে অ্যাকচুয়ালি। সো এটা একটা পসিবিলিটি হইতে পারে। আবার দেখা যাচ্ছে কোনো একটা পার্সনের ক্ষেত্রে আমাদের জাস্ট নর্মাল অ্যানায়ন গ্যাপ, নর্মাল অ্যানায়ন গ্যাপ, এটা জাস্ট নর্মালিও তো হইতে পারে। আবার কিছু পার্টিকুলার কন্ডিশনেও আমরা নর্মাল অ্যানায়ন গ্যাপ পাইতে পারি। যেমন একটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, যেটা হাইপার ক্লোরেমিক। তাহলে হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস, নর্মাল কন্ডিশনে তো এটা নর্মাল থাকবেই,
বাট অ্যাবনর্মাল কন্ডিশন কোনটা? সো আমরা দেখি যে মেটাবলিক যে অ্যাসিডোসিস বানানটা ঠিক হলো না, অ্যাসিডোসিস, সো হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস, এখানে একটা নর্মাল থাকে। অথবা দেখা যাচ্ছে যে কোনো একটা পেশেন্টের কোনোভাবে হয়তো বা বাইকার্বনেট লস হচ্ছে, এরকম কন্ডিশনেও দেখবো যে অ্যানন গ্যাপটা আসলে নর্মাল থাকতেছে। আবার এমনও হইতে পারে কোনো একটা পেশেন্টের লাইক হাইপো অ্যালবুমিনেমিয়া ডেভেলপ করছে, সো সেইখানে আমি দেখবো অ্যানন গ্যাপ নর্মালি যতটা হওয়ার কথা তার থেকে অনেক কমে আসছে, সো লেস দ্যান 8 হয়তো বা পাবো। তাহলে অ্যানন গ্যাপ বাড়লে বা নর্মাল থাকলে বা কমে গেলে আমাদের কিছু পার্টিকুলার ইন্টারপ্রিটেশন আছে, এবং আমরা কিছু পার্টিকুলার কন্ডিশনে, বিশেষ করে মেটাবলিক অ্যাসিডোসিস যদি কোথাও থাকে, সেটাকে ইন্টারপ্রিট করার জন্য আমরা এই অ্যানন গ্যাপটাকে আসলে মেজার করি। বেসিক্যালি অ্যানন গ্যাপের ক্লিনিক্যাল ইউজ আমরা আসলে যেটা করি সেটা হচ্ছে টু কনসিডার ইন পেশেন্ট উইথ মেটাবলিক অ্যাসিডোসিস। যখন কোনো একটা পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে তখন সেটার কারণ কি, কেন হলো, সেই কারণটাকে খোঁজার জন্য, সেইটাকে অ্যাসেস করার জন্য আমরা আসলে অ্যানায়ন গ্যাপ আসলে বের করে থাকি। তাহলে আমাকে এটা বুঝতে হবে মেটাবলিক অ্যাসিডোসিসে আমরা অ্যানায়ন গ্যাপ কোথায় কেমন পাই। দেখা হলো একটা সিম্পল একটা কথা বলি, মনে করো একটা পেশেন্ট আমাদের কাছে হসপিটালে আসছে। সাধারণত অ্যাসিডোসিসের পেশেন্ট যখন হসপিটালে আসে মোস্ট অফ দ্য টাইম পেশেন্ট আসলে দেখা যাচ্ছে আনকনশিয়াস অবস্থায় থাকে, বা ডিজিনেস, ড্রাউজিনেস বা ডিসওরিয়েন্টেড থাকতে পারে, বাট দেখা যাচ্ছে যে মোটা দাগে পেশেন্ট খুব একটা হিস্ট্রি দিতে পারতেছে, মোস্ট অফ দ্য টাইম এরকম আসলে হয় না। তো এই পেশেন্টটা যখন আমরা আসলে অ্যাসেস করি, সেইখানে আমরা তো জাস্ট রুটিন বেসিসে আসলে এবিজি করা হয়, বাইরের দেশে করা হয়, বাংলাদেশে যদিও ফ্রিকুয়েন্টলি করা হয় না, বাট এবিজি করলে দেখা যাবে যে পেশেন্টের পিএইচ অনেক কম, তার মানে পেশেন্টের অ্যাসিডোসিস আছে। এবং এবিজি করলে আসলে বোঝা যায় যে দিস ইজ এ কেস অফ মেটাবলিক অ্যাসিডোসিস। এখন মেটাবলিক অ্যাসিডোসিস আছে, পিএইচটা লো, তখন পেশেন্টের আমাদের অ্যাসেস করার জন্য আগে বুঝতে হবে অ্যাসিডোসিস কেন। তাহলে অ্যাসিডোসিসের কারণটাকে বের করার জন্য, এটাকে অ্যাসেস করার জন্য ডেফিনেটলি আমাদের পেশেন্টের পার্টি থেকে হিস্ট্রি নেওয়া দরকার, বাট সবসময় তো আসলে হিস্ট্রি পাওয়া যায় না, বাট হিস্ট্রি পেলেও সেখানে অ্যাপ্রোপ্রিয়েট আমাদের ইন্টারভেনশন করতে গেলে, অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট নিতে গেলে আমাদেরকে আসলে কারণটাকে বের করতে হবে, এবং সেই কারণটাকে বের করার জন্য অ্যানায়ন গ্যাপ আমাদের জন্য খুব ভালো একটা ক্লু আমাদেরকে প্রোভাইড করে। তাহলে আমাকে এটা বুঝতে হবে মেটাবলিক অ্যাসিডোসিসে অ্যানায়ন গ্যাপ কোথায় কেমন থাকে। তাহলে আমাদের অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসে আমি দুই রকম পেতে পারি, একটা হইতে পারে নর্মাল অ্যানায়ন গ্যাপ, নর্মাল অ্যানায়ন গ্যাপ যে মেটাবলিক অ্যাসিডোসিস বাট অ্যানায়ন গ্যাপ নর্মাল, আর একটা কন্ডিশন হতে পারে মেটাবলিক অ্যাসিডোসিস বাট রেইজড অ্যানায়ন গ্যাপ। দুই রকম কন্ডিশনই আমি আসলে পাইতে পারি। তাহলে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস কোথায় কোথায় হচ্ছে? সো একটা হচ্ছে পেশেন্টের বাইকার্বনেট লস। এখন বাইকার্বনেট লস কীভাবে হতে পারে? হতে পারে আমাদের জিআইটি দিয়ে লস হচ্ছে, হতে পারে আমাদের রেনাল রুট দিয়ে লস হচ্ছে। সো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল বাইকার্বনেট লস কখন হয়? যদি কোনো পেশেন্টের ডায়রিয়া হয়, সেখানে আমরা দেখি বাইকার্বনেট লস হচ্ছে, বাইকার্বনেট লস থেকে পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। তারপরে কোন পেশেন্টের দেখা যাচ্ছে কোনো একটা আমরা দেখি যে ফিস্টুলা আছে, সেখানেও এই ঘটনা হতে পারে। বা কোনো একটা পেশেন্টের ইউরেটারের সাথে সিগময়েড জাস্ট জোড়া লেগে গেছে, সো ইউরেটেরো সিগময়েডোস্টমি আমরা এটাকে বলি, ইউরেটেরো সিগময়েডোস্টমি, দুইটা একত্র হয়ে গেছে। সো হোয়েন দিস হ্যাপেন্স সেখানেও আমরা বাইকার্বনেট লস হতে দেখি। তাহলে এই কন্ডিশনগুলোতে আমরা দেখছি যে আমাদের জিআইটি রুট দিয়ে আসলে বাইকার্বনেট লস হচ্ছে। সো এইখানে পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে, বিকজ বাইকার্বনেট লস হচ্ছে, সো ওভারঅল পিএইচ আসলে ফল করবে। কিন্তু এইখানে আমরা দেখবো যে অ্যানায়ন গ্যাপটা নর্মাল, এখানে আমরা দেখবো অ্যানায়ন গ্যাপটা নর্মাল। তাহলে এটা একটা। আর একটা আমাদের বাইকার্বনেট লস হচ্ছে রেনাল রুট দিয়ে। সো রেনাল রুট দিয়ে যদি বাইকার্বনেট লস হয়, সেখানে যে অ্যাসিডোসিস হচ্ছে এটাকে আমরা বলি রেনাল টিউবিউলার অ্যাসিডোসিস। সো রেনাল টিউবিউলার অ্যাসিডোসিস যেখানে আমরা দেখছি যে পেশেন্টের আমরা দেখব মেটাবলিক অ্যাসিডোসিস, এবং এটা নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। নর্মালি আমাদের রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে বাইকার্বনেট লস এটাও যেমন হইতে পারে, ঠিক একইভাবে আমরা দেখি যে তাদের যেই
প্রোটন এক্সক্রিশন নর্মালি যেটা হইতো সেটাও ঠিকমতো হচ্ছে না। সো প্রোটন ধরে রাখতেছে, সেখান থেকেও অ্যাসিডোসিস হইতে পারে। যদি সে প্রোটন ধরে রাখার কারণে অ্যাসিডোসিস হয়, এটাকে বলি রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1। আর বাইকার্বনেট লস হয়ে যাচ্ছে ফ্রম প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল। এখান থেকে যদি আমরা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস ডেভেলপ করতে দেখি, সেটাকে বলি রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 2। তাহলে আমাদের টাইপ 1 টাইপ 2 নিয়ে বেশি আলোচনা হয়, বাট মেকানিজম আমাদের মোটা থাকে এরকম হইতে পারে। তাহলে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস যেভাবেই হোক না কেন, সেখানেও মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, এবং এই জায়গাতেও আমরা দেখি যে নর্মাল অ্যানায়ন গ্যাপ থাকে। এর পাশাপাশি আমাদের কিছু ড্রাগ আছে, আমাদের কিছু মেডিকেশন আছে যেই ড্রাগের জন্য নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হইতে পারে। এরকম ড্রাগ কোনটা? অ্যাসিটাজোলামাইড। অ্যাসিটাজোলামাইড। সো অ্যাসিটাজোলামাইড আসলে যে কাজটা করে সেটা হচ্ছে অ্যাসিটাজোলামাইডের কারণে আমরা দেখি বাইকার্বনেট লস হয়। অ্যাকচুয়ালি অ্যাসিটাজোলামাইডের জন্য অ্যাকচুয়ালি বাইকার্বনেট লস হয়। সো এইখান থেকে আমরা দেখি যে পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করছে। সো এটা একটা ইস্যু। আর একটা কি, কোন একটা পার্সনকে যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড ইনজেক্ট করি, যদি কোনো একটা পেশেন্টের অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা ইনজেক্ট করি, সেখান থেকেও পেশেন্টের এই ঘটনাটা হইতে পারে। আরেকটা কন্ডিশন হচ্ছে আমাদের অ্যাডিসন্স ডিজিজ। আরেকটা কন্ডিশন হচ্ছে আমাদের অ্যাডিসন্স ডিজিজ। সো অ্যাডিসন্স ডিজিজ নর্মালি আসলে যেটা হচ্ছে, পেশেন্টের তো আসলে আমরা দেখবো যে আমাদের এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল যেটা, সেইটা তো আসলে এক্সপ্রেশনই কমে গেছে, রাইট? সো সেটা যখন আসলে এক্সপ্রেশন কমে যায়, আলটিমেটলি আমরা দেখবো কি, আলটিমেটলি দেখবো যে আমার সোডিয়াম লস হচ্ছে, পটাশিয়াম সে রিটেন করতে থাকে। সো একদিকে পটাশিয়াম রিটেনশন, একদিকে সোডিয়াম লস। এখন পটাশিয়াম যখন রিটেনশন হয়, তখন আমার কী হয়, প্লাজমাতে পটাশিয়াম লেভেল বেশি। সো তখন আমাদের সেল এই পটাশিয়ামকে, এটাকে আসলে আমরা তখন ওই মোমেন্টে কী দেখি, যে যখন আমাদের অ্যাডিসন্স ডিজিজ হচ্ছে, সোডিয়াম লস হচ্ছে, পটাশিয়াম সে ধরে রাখতেছে, অ্যাট দ্য সেম টাইম অ্যাট দিস পয়েন্ট পেশেন্টের আমরা দেখি যে হাইড্রোজেন যে সিক্রেশনটা হচ্ছিল ফ্রম দ্য ডিস্টাল নেফ্রন, সেইখানে আমরা দেখি যে হাইড্রোজেন সিক্রেশনটা আসলে কমে যাচ্ছে। তাহলে হাইড্রোজেন সিক্রেশন ফ্রম দ্য ডিস্টাল নেফ্রন যদি কমে আসে, তখন কী হবে, সেরামে বা প্লাজমাতে হাইড্রোজেন কনসেন্ট্রেশন বাড়তে থাকবে, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। সো প্রোটন কনসেন্ট্রেশন বাড়তেছে, সো ডেফিনেটলি ইট উইল লিড টু অ্যাসিডোসিস। সো এখান থেকে আমরা নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস, তাহলে অ্যাডিসন্স ডিজিজেও আমরা দেখছি নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস আসলে হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস, যেখানে নর্মাল অ্যানায়ন গ্যাপ। এবার আমাকে এটা জানতে হবে কোথায় কোথায় রেইজড অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস হয়। রেইজড অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আমি এখানে মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ে কথা বলছি। আচ্ছা, সো এক এক করে আসি। একটা হচ্ছে আমরা দেখি যে কোনো কারণে যদি বডিতে, টিস্যুতে ল্যাকটিক অ্যাসিড বা ল্যাকটেট প্রোডাকশন বেড়ে যায়। কোন অবস্থায় আমাদের টিস্যুতে ল্যাকটিক অ্যাসিড অর্থাৎ ল্যাকটেট এটার প্রোডাকশন বেড়ে যাবে? যদি কোনো পেশেন্টের শক ডেভেলপ করে, তো সেখানে স্বাভাবিকভাবে অক্সিজেনের অভাবে অ্যানারোবিক রেসপিরেশন হয়, এবং অ্যানারোবিক রেসপিরেশনে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। সিমিলার প্যাথোলজিতে হাইপক্সিয়া, যেখানে হাইপক্সিয়া আছে সেখানেও অ্যানারোবিক রেসপিরেশন হচ্ছে, এবং সেইখান থেকে আমরা দেখব ল্যাকটেট কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়তে থাকবে ডিউ টু অ্যানারোবিক রেসপিরেশন। সো এখানেও আমরা দেখব যে পেশেন্টের অ্যাসিডোসিস ডেভেলপ করছে। সো শক, হাইপক্সিয়া, এখানে আমরা হাই অ্যানায়ন গ্যাপ বা রেইজড অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হইতে দেখি। সেকেন্ড হচ্ছে বডিতে যদি কিটোন বডিজ প্রোডাকশন হয় বা কিটোন জাতীয় কোনো কিছু যদি বডিতে প্রডিউস হয়, বডিতে কোন অবস্থায় কিটোন বডি এগুলো প্রডিউস হবে? একটা হইতে পারে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, আর একটা হচ্ছে অ্যালকোহল। সো এখন প্রশ্ন আসতে পারে যে ডায়াবেটিক অ্যাসিডোসিস তো আমরা সবাই জানি যে নর্মালি টাইপ 1 ডায়াবেটিস মেলাটাস বা টাইপ 2 ডায়াবেটিস মেলাটাসও হইতে পারে যদি সিভিয়ার ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়। সেখানে আমরা দেখি যে যেহেতু ইনসুলিন ডেফিসিয়েন্সি খুবই বেশি, সো ওখানে আমরা জানি যে লিপোলাইসিস অনেক বেশি বেড়ে যায়, এবং লিপোলাইসিস বাড়ার পরে দেখা যাচ্ছে আলটিমেটলি ফ্রি ফ্যাটি অ্যাসিড অনেক বেশি রিলিজড হতে থাকে। সো লিভারগুলা এই ফ্রি ফ্যাটি অ্যাসিড বা এই কম্পোনেন্টগুলোকে আস্তে আস্তে আমরা দেখি যে কিটোন বডিতে কনভার্ট করে ফেলে। তখন আমরা দেখি যে বেটা হাইড্রক্সি বিউটারেট এগুলার আসলে আমরা দেখি যে মানে
কনসেন্ট্রেশন আসলে বাড়তে থাকে, এটাই মোস্টলি প্রাইমারি কম্পোনেন্ট, রাইট? এবং এখান থেকে আলটিমেটলি অ্যাসিড অ্যাকুমুলেশন হচ্ছে, সেখান থেকে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হয়। এবং এই পেশেন্টের ক্ষেত্রে আমি দেখবো যে তার ডেফিনেটলি আমি দেখবো যে হাইপারগ্লাইসেমিয়া আছে। তাহলে এটা হচ্ছে ডিকেতে হচ্ছে। অ্যালকোহলের ক্ষেত্রে কি হচ্ছে, যে সকল পেশেন্ট ক্রনিক অ্যালকোহলিক, যে সকল পেশেন্টের ক্রনিক অ্যালকোহলিক তাদের ক্ষেত্রে দুই রকম ঘটনা হতে পারে। এরা যখন একবারে প্রচুর পরিমাণে মদ খায়, আমরা বলি বিঞ্জ ড্রিঙ্কিং, এটাকে বলে বিঞ্জ ড্রিঙ্কিং। তো সে যখন একবারে প্রচুর পরিমাণে এরকম মদ খায় তখন তার ভয়াবহ রকমের ভমিটিং হয়। সো একদিকে ভমিটিং, দ্বিতীয় কথা ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট এরা এমনিতেও কম খায় বা স্টারভেশন হয় এদের অনেক। সো একদিকে ভমিটিং হচ্ছে, স্টারভেশন হচ্ছে। সো বিঞ্জ ড্রিঙ্কিংয়ের পরে স্টারভেশন হতে পারে, ভমিটিং হতে পারে ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট। সো এদের ক্ষেত্রে আমরা একদিকে তার ভমিটিং এবং স্টারভেশন, তার গ্লুকোজ সাপ্লাই কমে গেল, সেখানে আমরা দেখব যে তার লিপিডগুলোকে তার বডি ভেঙে সেখান থেকে এনার্জি প্রোডাকশন করতে চাই, সেখান থেকে আমার একদিকে কিটোন বডিজ প্রডিউস হচ্ছে। আরেকটা ব্যাপার আমরা আসলে এখানে যেটা দেখি সেটা হচ্ছে ইথানল যখন বডিতে মেটাবোলাইজড হচ্ছে সেই সময় NADH NAD এই রেশিওটা আসলে আমরা দেখি যে বাড়তে থাকে। সো এইটা যখন বাড়ে তখন আসলে এই রেশিওটা এভাবে অল্টারেশন হইলে আমাদের বডিতে আমরা দেখি অ্যাসিডের যেটা আছে, অ্যাসিডের যেটা মেটাবোলাইজড হচ্ছিল মেটাবলিক পাথওয়েতে, সেটা খুব সহজেই বেটা হাইড্রক্সি বিউটারেটে কনভার্ট হয়ে যাচ্ছে। বেটা হাইড্রক্সি বিউটারেটে কনভার্ট হয়ে, তাহলে বেটা হাইড্রক্সি বিউটারেটে যে অ্যাসিডের এটা কনভার্ট হয়ে এই জিনিসটা প্রডিউস করলো, এটার রেট অনেক বেশি বেড়ে যায় ক্রনিক অ্যালকোহলিক পেশেন্টে। সো সেইখানে আমি দেখব যে পেশেন্টের আসলে আলটিমেটলি কিটোন বডিজ ফর্মেশন হচ্ছে, মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। এবং এই পেশেন্টের দেখা যাচ্ছে গ্লুকোনিওজেনেসিস কমতে থাকে, গ্লুকোনিওজেনেসিস কমতে থাকে, বিকজ এদের লিভারে প্রবলেম থাকে, রাইট? সো গ্লুকোনিওজেনেসিস কমতে থাকে। সো এদের ক্ষেত্রে দুই রকম ঘটনা হতে পারে, এক হইতে পারে তাদের হাইপোগ্লাইসেমিয়া, এবং সেখানে কিটোজেনেসিস আসলে থাকতে পারে। সো যেখানে অ্যালকোহলিক কিটোঅ্যাসিডোসিস সেখানে পেশেন্টের সুগার লেভেল আমরা আসলে নর্মাল পাইতে পারি বা কমও পাইতে পারি। আর যদি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস সেখানে দেখবো যে প্লাজমা সুগার লেভেল আসলে অনেক বেশি থাকে। সো পার্থক্যের এই জায়গাগুলো থাকে, বাট দুইটা কেসে আমরা আসলে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আসলে ডেভেলপ করতে দেখি। আর কোথায় কোথায় আমাদের হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হয় সেটা হচ্ছে কোনো পেশেন্টের যদি রেনাল ফেইলার ডেভেলপ করে। সো রেনাল ফেইলার ডেভেলপ করলে তার বডি থেকে এই যে বিভিন্ন রকম টক্সিক ম্যাটেরিয়ালস আছে বা তাদের যত যে এই অ্যাসিড এইগুলো আছে, এগুলো আসলে তারা ঠিকমতো বের করতে পারে না। সো তাদের ডেফিনেটভাবেই তাদের এই ওয়েস্ট ম্যাটেরিয়ালস বা যত এরকম যা কিছু আছে অর্গানিক অ্যাসিড, এগুলো তো আসলে অ্যাকুমুলেট হচ্ছে, এগুলো তো বের করতে পারতেছে না। সো এখানে কি হচ্ছে, অর্গানিক অ্যাসিড এগুলো অ্যাকুমুলেট করতে থাকে। সো বিশেষ করে এখানে দেখা যাচ্ছে ইউরিক অ্যাসিড অ্যাকুমুলেট করতেছে। এখন ইউরিক অ্যাসিড আসছে কোত্থেকে? এটা কিন্তু আমাদের যে পিউরিন মেটাবলিজম, সেই পিউরিন মেটাবলিজম থেকে কিন্তু ইউরিক অ্যাসিড প্রডিউস হচ্ছে, বাট ইউরিক অ্যাসিড তো বাইর করতে পারতেছে না। সো এখান থেকে অ্যাকুমুলেট করে আমরা দেখি যে আলটিমেটলি রেইজড অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হইতে পারে। আর কোন কোন জায়গায় আমরা রেইজড অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস পাইতে পারি? একটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম অ্যাসিড পয়জনিং। এখন প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের জায়গায় অ্যাসিড পয়জনিং হয়। সো একটা হচ্ছে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড পয়জনিং, স্যালিসাইলিক অ্যাসিড পয়জনিং, স্যালিসাইলিক অ্যাসিড পয়জনিং। সো স্যালিসাইলিক অ্যাসিড পয়জনিং এটা কি? সহজ কথা হচ্ছে অ্যাসপিরিন। সো অ্যাসপিরিন যখন কেউ পয়জনিং করে লাগে একসঙ্গে অনেকগুলো খেয়ে ফেলছে, তখন আসলে দুইটা ঘটনা ঘটে। একদম ইনিশিয়াল মোমেন্টে অ্যাসপিরিন যদি হাই কনসেন্ট্রেশনে থাকে, সেটা আমাদের যেই মেডুলাতে থাকা যে রেসপিরেটরি যে সেন্টারগুলো আছে সেইখানে সেটাকে তারা স্টিমুলেট করে ফেলে, এবং সেটা যখন স্টিমুলেটেড হয় তখন পেশেন্টের মধ্যে হাইপার ভেন্টিলেশন হচ্ছে। সো হাইপার ভেন্টিলেশন হওয়ার ফলে ওই মোমেন্টে আমরা দেখব পেশেন্টের একটা রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে, রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে। এবং ইনিশিয়ালি এটা হয়, বাট তার কিছুক্ষণ পর আস্তে আস্তে আমরা দেখি যে পেশেন্টের আসলে আমরা দেখি মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। এখন মেটাবলিক অ্যাসিডোসিস এখানে কেন হচ্ছে? কারণ স্যালিসাইলিক অ্যাসিড নিজেই একটা অ্যাসিড, সো সেটা যখন অ্যাকুমুলেট করতেছে সেটার জন্য মেটাবলিক অ্যাসিড ডেভেলপ করে। তাহলে এখানে আমরা আসলে মিক্সড সিমটম দেখি, একটা দেখি রেসপিরেটরি অ্যালকালোসিস, আরেকটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। সো দুইটা জিনিস একসঙ্গে প্রেজেন্ট করে, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে মিথানল পয়জনিং।
মিথানল পয়জনিংয়ে অ্যাসিড কীভাবে আসতেছে সেটা হচ্ছে মিথানল তো এক ধরনের অ্যালকোহল ডেফিনেটলি, বাট এইটা আমাদের বডিতে যখন আসতেছে এটা কিন্তু আসলে মেটাবোলাইজড হয়। ইট ইজ মেটাবোলাইজড বাই অ্যালকোহল ডিহাইড্রোজিনেস। ইট ইজ মেটাবোলাইজড বাই অ্যালকোহল ডিহাইড্রোজিনেস। যখন এটা আসলে মিথানল আসলে মেটাবোলাইজ হচ্ছে বাই অ্যালকোহল ডিহাইড্রোজিনেস, এখান থেকে ফাইনালি তৈরি হবে হচ্ছে ফর্মালডিহাইড। এবং এই ফর্মালডিহাইড এখানেই থেমে থাকবে না, এখান থেকে পরবর্তীতে তৈরি হবে ফর্মিক অ্যাসিড। তাহলে কি আমি এখান থেকে অ্যাসিড প্রোডাকশন হতে দেখছি। সো এটা অ্যাকুমুলেট করবে, সো ফাইনালি পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস হবে। এবং এখানেও আমরা দেখবো যে রেইজড অ্যানায়ন গ্যাপ আসলে থাকবে। এখন যদি কোনো পেশেন্টের মিথানল পয়জনিং হয়, সাধারণত এখানে এটা টক্সিক ইফেক্ট থাকে। দেখা যাচ্ছে পেশেন্টের আমরা দেখি যে ভিজুয়াল ডিস্টারবেন্স হয়, পেশেন্ট এখানে দেখা যাচ্ছে যে সাডেন অনসেট ভিশন লস এরকম হইতে পারে, লাইক রাতে বিঞ্জ ড্রিঙ্কিং করছে বা এরকম মিথানল পয়জনিং হয়েছে, সকাল থেকে এসে চোখে দেখতেছেন, এরকম মানে লেজিট বাংলাদেশে এরকম কেস মাল্টিপল কেস আছে, আমাদের স্যার আমাদেরকে বলছে। সো এরকম কেস আসলে পাওয়া যায় যে মিথানল পয়জনিং থেকে এরকম সাডেন অনসেট ভিজুয়াল লস হইতে পারে বা ভিজুয়াল ডিস্টারবেন্স খুব ফ্রিকুয়েন্টলি হইতে পারে, অপটিক নিউরাইটিস হয়ে যায়, টক্সিক অ্যাকুমুলেশন থেকে অপটিক নার্ভ আসলে ড্যামেজ হয়ে যায়। এবং অপটিক নার্ভ এখানে এই টক্সিক ইফেক্ট আসলে খুব বেশি, তারা মানে মোর সাসেপ্টেবল টু দিস ইভেন্টস। তাহলে এটা হচ্ছে সেকেন্ডলি পেশেন্টের সিএনএস ডিপ্রেশন হইতে পারে। সো সিএনএস ম্যানিফেস্টেশন হতে পারে, পেশেন্ট কোমা চলে যেতে পারে, মারাও যেতে পারে। সো ভেরি ইম্পর্ট্যান্ট। এখন তাহলে যদি মিথানল পয়জনিং হয়, এটা ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে আমরা ফোমেপিজোল দিতে পারি, অথবা পেশেন্টকে ইথানল দিতে পারি। ফোমেপিজোল হচ্ছে আমাদের ফার্স্ট লাইনে যায়, বাট ইথানলও দিতে পারি। ইথানল দিলে সুবিধা কি? ইথানল দিলে যেটা হবে, মিথানল যেই মেটাবোলাইজড হচ্ছিল সেই মেটাবোলাইজড হয়তো ফর্মালডিহাইড তৈরি হয়েছে, আমি যদি তাকে ইথানল দিই তখন ইথানল আর মিথানল একজনের সাথে কম্পিটিশন করবে ফর বিং মেটাবোলাইজড। তখন যেটা হবে, ইথানল যদি আমি তাকে দিই, অ্যালকোহল ডিহাইড্রোজিনেস মিথানলকে মানে মেটাবোলাইজ না করে ইথানলকে মেটাবোলাইজ করবে। সো মিথানল আর ফার্দার মেটাবলিজমই হইতে পারবে না। সো এইভাবে এটা কাজ করে। সো আমি পেশেন্টকে এখানে ইথানল আসলে দিতে পারি, সেটাও আমাদের একটা অ্যান্টিডোট হিসেবে কাজ করে। সো ট্রিটমেন্ট হিসেবে যদি পয়জনিং হয়, ফোমেপিজল একটা অপশন, ইথানল একটা অপশন, এইগুলাকে আমরা আসলে দিতে পারি। তাহলে ইথানল দিলে মূল ব্যাপারটা হচ্ছে তার যে এই অ্যালকোহল ডিহাইড্রোজিনেস, যেটা মিথানলকে মানে করতেছিল, এটা কি বলে, মেটাবোলাইজ করতেছিল। সো তাকে এখন তার সাথে কম্পিটিশন হবে। কম্পিটিশন কি? এখন এসে ইথানলকে মেটাবোলাইজ করবে, ও আর মিথানলকে মেটাবোলাইজ করতে পারবে না। সো আমরা এই ফর্মিক অ্যাসিড প্রোডাকশনটা আসলে এখন আর হবে না। সো এইভাবে আমাদের কাজটা করি। এর পাশাপাশি পেশেন্টের তো অ্যাসিডোসিস থাকলে সেটা ম্যানেজ করতে হবে। সো আমরা আইভি রুটে বাইকার্বনেট দিই, বাইকার্বনেট এটা আমরা দিচ্ছি। এর পাশাপাশি যদি পেশেন্টের সামটাইমস হিমোডায়ালাইসিস পর্যন্ত লাগতে পারে। সো এই জিনিসগুলো আমরা আসলে এখানে কনসিডার করি। অবশ্য কোনো পেশেন্টের যদি মিথানল পয়জনিং হয়, এখানে যেমন আমরা হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস পাবো, বাট এই সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা আরও একটা জিনিস আসলে মেজার করি, যেটা আমাদের আসলে মনিটরিংয়ের জন্য বা পেশেন্টের ইয়ের জন্য, এটাকে কী বলে, ক্লিনিক্যাল রিজনিং বলি বা পেশেন্টের অ্যাসেসমেন্ট বলি, সেখানে আমরা সেটা বেশি দেখি, সেটা হচ্ছে অসমোলার গ্যাপ। সেখানে আসলে হাই অসমোলার গ্যাপ আসলে পাওয়া যায়, এবং সেখানে আমাদের হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস থেকে অসমোলার গ্যাপ বেশি, সেটা আমাদের জন্য বেশি মোর রিলেভেন্ট। সো এটা দিয়ে আমি খুব সহজেই ধরতে পারবো যে ঠিক আছে, হাই অসমোলার গ্যাপও আছে, আবার পেশেন্টের হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, সো এটা মিথানল পয়জনিংয়ের দিকে যাচ্ছে। সো এভাবে অ্যাসেসমেন্ট আমরা এই কাজটা আসলে করে থাকি। তাহলে এই জিনিসগুলো আমাদের এখানে আছে। আরেকটা কন্ডিশনেও আমাদের হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হইতে পারে, সেটা হচ্ছে ক্রনিক প্যারাসিটামল ইউজ। যদি কোনো পেশেন্ট ক্রনিক প্যারাসিটামল ইউজ করে, সেইখানে আমরা দেখি যে 5-অক্সোপ্রোলিন নামক একটা মেটাবোলাইট অ্যাকুমুলেট হইতে থাকে, এবং সেটার জন্য আসলে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হইতে পারে। তাহলে ক্রনিক প্যারাসিটামল ইউজ থেকেও এই ঘটনাটা হতে পারে। তাহলে এই যে এতগুলো কন্ডিশন বললাম, এগুলো সব হচ্ছে আমাদের হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে এখন সিনারিওটা অনেকটা এরকম যে কোনো একটা পেশেন্ট আমার কাছে আসছে, আমি অ্যাসেস করে দেখলাম, মানে আমি বুঝতে পারতেছি যে এই পেশেন্টের হচ্ছে আমার মেটাবলিক অ্যাসিডোসিস আছে। সো মেটাবলিক অ্যাসিডোসিস আছে, এটা বোঝার পরে আমার সেকেন্ড অ্যাসেসমেন্ট করার সিস্টেমটা কী হবে, আমি দেখবো যে তার অ্যানায়ন গ্যাপের কী অবস্থা। তো আমি যদি দেখি যে হাই অ্যানায়ন গ্যাপ, তাহলে আমি হাই অ্যানায়ন গ্যাপের রিজনগুলো দেখবো। আর যদি দেখি যে অ্যানায়ন গ্যাপটা নর্মাল, তাহলে আমি নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস কোথায় হয় সেই কারণগুলোকে অ্যাসেস করবো। তাহলে সেইভাবে আমাদের আসলে পেশেন্টের অ্যাসেসমেন্ট আসলে হবে। সো এটা হচ্ছে বেসিক আমাদের কনসেপচুয়াল কথাবার্তা। এখন আমরা কিছু কোশ্চেন সলভ করার চেষ্টা করি।
আচ্ছা, সো এক এক করে আসি। সো প্রথম যেটা সেখানে বলা হচ্ছে একটা 28-year-old একজন ওম্যান ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে, 3 দিন ধরে সিভিয়ার ভমিটিং হচ্ছে অ্যান্ড ডায়রিয়া হচ্ছে। এখন এই যে পেশেন্টের ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়া হওয়ার অর্থ পেশেন্টের আমার বাইকার্বনেট লস কনসিডার হইতে পারে। আবার ভমিটিংয়ের ক্ষেত্রে আবার অ্যাসিড লস হয়, বাট এটা মাথায় রাখি, আমি পুরো আগাতে থাকি। পেশেন্টের এরপরে সে রিপোর্টস ড্রিঙ্কিং ফ্রম এ স্ট্রিম ডিউরিং দ্য ট্রিপ, ঠিক আছে, তার একটা গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়েছে, সেইখান থেকে তার ভমিটিং ডায়রিয়া এগুলো হচ্ছে। এখন বলতেছে পেশেন্ট ডিহাইড্রেটেড। সো এখন হচ্ছে পেশেন্টের সমস্যা কি, পেশেন্ট ইজ ডিহাইড্রেটেড, ড্রাই মিউকাস মেমব্রেন। স্বাভাবিকভাবে পেশেন্টের যেহেতু হিউজ পরিমাণ ওয়াটার লস হচ্ছে, ফ্লুইড লস হচ্ছে, সো সে ডিহাইড্রেটেড হয়ে গেছে। ভাইটাল সাইন টেম্পারেচার 37, একটু বেশি, হার্ট রেট বেশি, ব্লাড প্রেশার কমতির দিকে, রেসপিরেটরি রেট যথেষ্ট বেশি। এখন তার মানে পেশেন্টের রেসপিরেটরি রেট বেশি হওয়ার অর্থে হাইপার ভেন্টিলেশন হচ্ছে, তার মানে হাইপার ভেন্টিলেশন। আচ্ছা, আমরা এখন দেখলাম, এখন আমরা ব্লাড রিপোর্টগুলো দেখি। সোডিয়াম 138, পটাশিয়াম 3.2, ঠিক আছে, পটাশিয়াম লস হইতেই পারে, খুব স্বাভাবিক, ভমিটিং থাকলে অ্যাকসেপ্টেবল। আমরা ক্লোরাইড পাচ্ছি 112, ঠিক আছে, আমরা ক্লোরাইড পাইলাম 112, সোডিয়াম পটাশিয়াম পাইলাম, বাইকার্বনেট পেলাম 16, বাইকার্বনেট 16 মানে বাইকার্বনেট কম। এখন বাইকার্বনেট কম কেন, এই যে তার ডায়রিয়া হচ্ছে, বাইকার্বনেট লস হচ্ছে এখান থেকে। আচ্ছা, এরপর দেখি ইউরিয়া লেভেল বেশি। ইউরিয়া লেভেল বেশি কারণ তার অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস থেকে হাইপোভলিমিয়া, হাইপোভলিমিয়া থেকে একেআই হয়ে গেছে, সেই জন্য তার ইউরিয়া লেভেল বেশি, ক্রিয়েটিনিনও বেশি, সো মাছ মোর রিজনেবল। গ্লুকোজ লেভেল নর্মাল পাচ্ছি, ওকে। আর্টেরিয়া গ্যাস করে দেখলাম পিএইচ হচ্ছে 7.28, তার মানে ডেফিনেটলি একটা মেটাবলিক অ্যাসিডোসিস আছে। তাহলে এখানে যদি মেটাবলিক অ্যাসিডোসিস থাকে আর এখানে যদি পেশেন্টের রেসপিরেটরি রেট বেশি থাকে, তার মানে কি, তার রেসপিরেটরি রেট বেশি হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিসকে কাউন্টার করার জন্য এই রেসপিরেটরি ইফোর্টটা বাড়াই দিছে, যেন ওইদিকে আমাদের অ্যালকালোসিস হয়ে এটা বডি বাফার সিস্টেমটা করে। সো ব্যাপারটা এটাই হয়েছে। তাহলে ব্লাড গ্যাস পাইছি, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 3.5, সো এটা কমে গেছে কেন, কম্পেনসেটরি ইফেক্ট হিসেবে। অক্সিজেন 12 আছে, ভালো আছে। তাহলে এখন অ্যাসিড বেস ডিস্টারবেন্স এখানে কি, এখানে মূল সমস্যা হচ্ছে আসলে তার একটা মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে, এটাই হলো সমস্যা। এখন কথা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস বোঝার পরের কাজ কি, সেটা হচ্ছে আমার অ্যানন গ্যাপটা আমাকে চেক করতে হবে। এখন এখানে কিন্তু আমাকে আসলে মানে আমার কিন্তু গোনারও দরকার নেই, যেখানে আমি মানে ডায়রিয়ার হিস্ট্রি পাচ্ছি এটা আসলে নর্মাল অ্যানন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হবে, বাট স্টিল আমাকে অঙ্ক করে দেখা হতে হবে না, আমি অঙ্ক করে দেখি। তাহলে অ্যানন গ্যাপ আমরা কেমনে ক্যালকুলেট করি, তো আমি যেটা করবো, সোডিয়াম আর পটাশিয়াম যোগ করবো, তাহলে 138 প্লাস 3.2 যোগ করে কত পেলাম, 141.2, এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়ামের যোগফল। আর এবার অ্যানানগুলোকে যোগ করি, ক্লোরাইড হচ্ছে 112, বাইকার্বনেট হচ্ছে 16, তাহলে যোগ করে আমার কত হয়, 6 2 8 2 1 128। তাহলে দুটোর বিয়োগ ফল এখন কত, 140 থেকে 128 বিয়োগ দিব। সো বিয়োগ করে আমি দেখতেছি 3 হাতে আছে 1 3, তাহলে 1, সো আমাদের অ্যানন গ্যাপ আসলে 13। তাহলে অ্যানন গ্যাপ যদি 13 হয়, নর্মাল রেঞ্জ কত, 8 থেকে 14, তার মানে নর্মাল অ্যানন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। সো এটা আসলে আমাদের একটা নর্মাল অ্যানন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, কারেক্ট আনসার এটাই। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনে যাই। এখন এখানে কি বলতেছে, একটা 72-year-old একজন ওমেন ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে, 3 দিন ধরে ভয়াবহ রকমের ডায়রিয়া হচ্ছে। তাহলে যখনই প্রফিউজ ওয়াটারি ডায়রিয়া, তাহলে বাইকার্বনেট লস হচ্ছে, মাথায় রাখবো। এখন পেশেন্ট ওরাল ফ্লুইড টলারেট করতে পারতেছে না, ভেরি ডিহাইড্রেটেড অন এক্সামিনেশন, তার মানে সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে গেছে। এখন পাস মেডিকেল হিস্ট্রি দেখছি তার হাইপারটেনশন ছিল আগে থেকে অস্টিওআর্থ্রাইটিস ছিল, ভাইটালস দেখতেছি ব্লাড প্রেশার ফল করছে 95/60, ঠিক আছে, সিভিয়ার ডিহাইড্রেশন থেকে হইতে পারে, হার্ট রেট বেশি, রেসপিরেটরি রেটও বেশি, ঠিক আছে, রেসপিরেটরি রেট বেশি, তাহলে মাথায় রাখি এটা। টেম্পারেচার বেশি পাইছি, অক্সিজেন স্যাচুরেশন নর্মাল, ব্লাড টেস্ট করে দেখলাম, সোডিয়াম 138, পটাশিয়াম 3.1, ক্লোরাইড 112, বাইকার্বনেট 16, ইউরিয়া বেশি, ক্রিয়েটিনিন বেশি, গ্লুকোজ নর্মাল, ল্যাকটেট নর্মাল। তাহলে এখানে যে সিনারিও আসলে পাইতেছি, এটা কিন্তু আমরা অলরেডি বুঝতেছি একটা নর্মাল অ্যানন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে, তাই না? কারণ হচ্ছে আমি অ্যানন গ্যাপ চেক করি, তাহলে সোডিয়াম আর পটাশিয়ামের যোগফল কত হচ্ছে, 141, আর ক্লোরাইড আর বাইকার্বনেটের যোগফল কত হচ্ছে, 8 2 1 128। তাহলে দুটার বিয়োগফল কত হয়, দুটার বিয়োগফল হচ্ছে 11 2 13, তাহলে 13। সো নর্মাল অ্যানন গ্যাপ। আর এটা কেন আমি মেটাবলিক অ্যাসিডোসিস বলছি, আমার পিএইচ লেভেল কত। সো এখানে বাইকার্বনেট লেভেলে যে ফল করছে এটা দেখেও কিন্তু আসলে বোঝা যায় যে কোনো একটা পার্সনে যদি বাইকার্বনেট লেভেল নর্মাল থেকে নিচে থাকে, তাহলে আসলে অ্যাসিডোসিস হইলে এই ঘটনাটা ঘটবে।
বা বাইকার্বনেট কম গেলে আসলে অ্যাসিডোসিস হবে, সহজ কথা। এবং এখানে যে রেসপিরেটরি রেট বেশি, এটা কি কম্পেনসেটরি অ্যাপ্রোচ হিসেবে আমাদের রেসপিরেটরি রেট আসলে বেড়ে গেছে। সো এটা আসলে আমাদের তাহলে নর্মাল অ্যানান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। সো এটা কি হচ্ছে, নর্মাল অ্যানান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, এটা কারেক্ট আছে, এখানে আমাদের অন্য অপশন দেখার কোনো প্রয়োজনই নেই। আচ্ছা ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে আসি। তো এখন এখানে কি বলতেছে, একটা 60-year-old ম্যান, হ্যাঁ, ক্রনিক অ্যালকোহল ইউজ, এই যে ক্রনিক অ্যালকোহল ইউজের সাথে আমরা একটু আগে কিন্তু দেখাইছি আমাদের হাই অ্যানান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আসলে হইতে পারে, তাই না? আচ্ছা, সো আমরা আগাই। এখন ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে, পেশেন্ট কনফিউজড এবং ভমিটিং হচ্ছে। অন এক্সামিনেশন ট্যাকিপনিক, রেসপিরেটরি রেট অনেক বেশি, তার মানে ফ্রুটি অর্ডার অন হিজ ব্রেথ, তার মানে কি অ্যাসিটন ব্রিদিং, তার মানে কি ডায়াবেটিক কিটোসিডোসিস বা আমাদের অ্যালকোহলিক কিটোসিডোসিস, দুই জায়গাটাই তো আমি অ্যাসিটন ব্রেথ পাবো, তাই না? সো এখানে তো পেশেন্ট অ্যালকোহলিক পেশেন্ট, কিটোসিডোসিস হয়ে গেছে অ্যাকচুয়ালি, সেই জন্যই আমি এটা ফ্রুটি অর্ডার পাচ্ছি। সোডিয়াম 140, পটাশিয়াম 4, ক্লোরাইড 100, বাইকার্বনেট 10। তাহলে এখন আমি অ্যানান গ্যাপটা চেক করে ফেলি। তো আমার এখানে 144 আর এখানে হচ্ছে 110, দুইটার বিয়োগফল করলে আমার কত হবে, 34। সো অ্যানান গ্যাপ তো অনেক বেশি, 14 থেকে বেশি, 34, তার মানে এটাকে হাই অ্যানান গ্যাপ। সো ডেফিনেটলি মেটাবলিক অ্যাসিডোসিস, বাইকার্বনেট লেভেল অনেক কম, সো অ্যাসিডোসিস তো তার মানে আছে, মেটাবলিক অ্যাসিডোসিস হলে বাইকার্বনেট লেভেল ফল করবে। সো এটা আসলে তাহলে একটা হাই অ্যানান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস কেন হচ্ছে, আমাদের এখানে হচ্ছে অ্যালকোহলিক কজ, তার মানে ডায়াবেটিক কিটোসিস তো এটা হবে না, এটা হচ্ছে আমরা অ্যালকোহলিক কিটোসিডোসিস। তো দ্য কারেক্ট আনসার ইজ অ্যালকোহলিক কিটোসিডোসিস। আচ্ছা পরের কোশ্চেনটা দেখি। এখন এখানে কি বলা হচ্ছে, 28-year-old ম্যান ও ওম্যান ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে, হ্যাঁ, ভমিটিং, কনফিউজড অবস্থা আছে, তার মানে ডিহাইড্রেশন হয়ে গেছে। এমটি বোতল অফ ওয়াইড স্ক্রিন ওয়াশার ফ্লুইড ইন প্যারেন্টস বেডরুম, তার মানে সে আসলে একটা সুইসাইড অ্যাটেম্প নিছে এবং তার এই জানলা মোছার যে ফ্লুইড এইরকম এই এক বোতল সে মেরে দিছে। সো তার মানে এটা পয়জনিং কেস। তাহলে এখন এই উইন্ড স্ক্রিন ওয়াশ ফ্লুইড আসলে কী থাকে, নর্মালি এগুলোতে আসলে দেখা যাচ্ছে অ্যালকোহল টাইপের কিছু সলিউশন আসলে থাকে। তার মানে হচ্ছে এটা অ্যালকোহলিক পয়জনিং ধরে রাখবে। অ্যালকোহল পয়জনিং মানে কিন্তু শুধুমাত্র ইথানল পয়জনিং তা না, ইথিলিন গ্লাইকল হইতে পারে, মানে অ্যালকোহল মানে কেমিক্যাল অ্যালকোহল বোঝাচ্ছি আর কি। সো এইগুলো তো আসলে অ্যালকোহল সলিউশন থাকে এর মধ্যে। আচ্ছা এখন আমরা আগাইতে থাকি। এখন এক্সামিনেশনে গ্লাসগো কোমা স্কোর হচ্ছে 13/15, ভালো কথা। টেম্পারেচার ঠিক আছে, একটু বেশি, ব্লাড প্রেশার ভালো, হার্ট রেট বেশি, রেসপিরেটরি রেট অনেক বেশি এবং অক্সিজেন স্যাচুরেশন ভালো রুম এয়ারে। ইনভেস্টিগেশন করে দেখলাম সোডিয়াম 138, পটাশিয়াম 4.2, বাইকার্বনেট অনেক কম, তার মানে ডেফিনেটলি মেটাবলিক অ্যাসিডোসিস আছে। ইউরিয়া নর্মাল, ক্রিয়েটিনিন বেশি, গ্লুকোজ লেভেল নর্মাল, পিএইচ 7.1, তার মানে ডেফিনেটলি মেটাবলিক অ্যাসিডোসিস আছে, অ্যানান গ্যাপ এখানে বলে দিছে 26, তার মানে হাই অ্যানান গ্যাপ অলরেডি আছে। সেরাম অসমোলালিটি কত, 340, তার মানে অসমোলালিটি আসলে বেশি। ক্যালকুলেটেড অসমোলারিটি 290, এখানে আমাকে কষ্ট করে ক্যালকুলেটেড অসমোলারিটি আর বের করা লাগে না, আমরা ক্যালকুলেটেড অসমোলারিটি কিন্তু আসলে বের করি। লাইক সেরাম অসমোলারিটি কত সেটা যেমন আমরা পাবো, ঠিক একই সাথে আমরা একটা ইকুয়েশন মিলাই, 2 ইন্টু সোডিয়াম, হ্যাঁ, প্লাস আমাদের হচ্ছে গ্লুকোজ প্লাস ইউরিয়া, এরকম একটা ইকুয়েশন আছে আমাদের। আমরা আসলে এইভাবে ক্যালকুলেট করে দেখি এবং ক্যালকুলেট করে দেখি সেরাম অসমোলালিটি বায়োকেমিক্যাল রেজাল্টে কত আসছে আর ক্যালকুলেশন করে কত পেলাম। এখন এই দুটার মধ্যে যদি গ্যাপ বেশি হয় তখন আমরা বুঝবো যে হাই অসমোলার গ্যাপ, এবং হাই অসমোলার গ্যাপ হচ্ছে মিথানল পয়জনিংয়ের একটা মানে খুব বড় রকমের একটা আমাদের ক্লু। মিথানল পয়জনিং হলে যেমন হাই আমাদের অ্যানান গ্যাপ থাকবে, ঠিক একইভাবে হাই অ্যানান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক একইভাবে সেইখানে আমাদের মিথানল পয়জনিং হলে হাই অসমোলার গ্যাপও পায়। অ্যাকচুয়ালি শুধু মিথানল না, ইথিলিন গ্লাইকল পয়জনিংয়েও সিমিলার জিনিস আমরা দেখব। অবশ্য হ্যাঁ, ইথিলিন গ্লাইকল পয়জনিং হলে আমি দেখব যে ইউরিনে ক্যালসিয়াম অক্সালেট পাওয়া যায়, বাট তখন এই অ্যালকোহলিক কোনো সাবস্টেন্সের পয়জনিং হলে আমরা আসলে এই জিনিসটা কনসিডার করি যে ঠিক আছে পেশেন্টের মিথানল পয়জনিং বা ইথিলিন গ্লাইকল পয়জনিং এইসব জায়গায় অসমোলালির যে গ্যাপটা আমরা আসলে বের করি। সো হাই অসমোলার গ্যাপ আমাদেরকে আসলে এখানে ক্লু দেয়। তাহলে এখানে ডেফিনেটলি পেশেন্টের তো হাই আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস আছে, হাই অ্যানান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আবার অসমোলার গ্যাপটাও আসলে বেশি। এখন ইউরিন অ্যানালাইসিস করে বসে ক্যালসিয়াম অক্সাইড ক্রিস্টাল, আমরা এখানে আসলে বলেই দিল। তো ক্যালসিয়াম অক্সাইড ক্রিস্টাল জিজ্ঞেস করার অর্থই হচ্ছে আসলে কোনটা দিয়ে পয়জনিং হচ্ছে সেটা আমি খুঁজতে চাইতেছি, কারণ এখানে এই বোতল তো আসলে অ্যালকোহলিক প্রিপারেশন, অ্যালকোহলিক প্রিপারেশনে মিথানল আছে, ইথানল আছে, ইথিলিন গ্লাইকল আছে, হ্যাঁ, তো কোনটাকে আসলে ইউজ করা হচ্ছে এটাকে আসলে অ্যাপ্রোপ্রিয়েটভাবে আইডেন্টিফাই করার জন্য আমাদের। সো তার মানে আমাদের এখানে আমরা এটা থেকে আসলে ক্লু পাচ্ছি।
সো এটা ডেফিনেটলি ইথিলিন গ্লাইকল পয়জনিং থেকে এটা হয়েছে। তাহলে এখন বলছে পেশেন্টের মনিটরিংয়ের জন্য আমার কী দরকার। সো মনিটরিংয়ের জন্য কোন রেসপন্সটাকে আসলে আমরা খেয়াল করব। সো নর্মালি আসলে আমাদের এখানে আমরা আসলে কী দেখতে চাই, অ্যানান গ্যাপ আমাদের এখানে মনিটরিংয়ের জন্য নট অ্যাপ্রোপ্রিয়েট। আমরা যদি আসলে মনিটরিং করতে চাই, আমাদের আসলে যেটা আসলে দেখা দরকার পেশেন্টের অসমোলার গ্যাপ, আমাদের আসলে অসমোলার গ্যাপটা দেখতে হবে। আমাদের অসমোলার গ্যাপ এইটা আসলে আমরা সেরাম অসমোলালিটি কত এবং ক্যালকুলেটেড অসমোলালিটি কত, এই দুইটার মধ্যে যে আমার গ্যাপ সেটাই হচ্ছে অসমোলার গ্যাপ, এবং এইটাই হচ্ছে আমার মনিটরিংয়ের জন্য দরকার। তাহলে ইথিলিন গ্লাইকল পয়জনিং সেইখানে আমাদের কিন্তু হাই অ্যানান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হয়, কিন্তু এইটাকে অ্যাসেস করার জন্য অসমোলার গ্যাপটা হাই সেটা বোঝা আমাদের জন্য আসলে মানে সেইটা দেখে আমরা আসলে অ্যাসেস করি। সো এইটা যদি আস্তে আস্তে কমতে থাকে তাহলে বুঝবো ট্রিটমেন্ট কাজ হচ্ছে। সো এই